নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ডস, আমরা আজ থেকে আবার ইন্ডিয়ান হিস্ট্রির উপর ক্লাস নিতে স্টার্ট করেছি। তো আমাদের এই ক্লাসটি স্পেশালি তাদের জন্য ইম্পর্টেন্ট যারা টিপিএসসির জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ। তো আমাদের এই ক্লাসটি তাদের অনেকটাই হেল্প করবে। তোমরা অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবে এবং লাস্ট অবধি থাকবে। সো আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো ক্লাস দিয়েছি বিভিন্ন এক্সামের উপর। হোপফুলি তোমরা চাইলে সেগুলোও গিয়ে দেখতে পারো, সেগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপর থেকে আজকে প্রথম ক্লাস করতে যাচ্ছি। যে ক্লাসটি এই ক্লাসটি টিপিএসসির জন্য খুবই হেল্পফুল হবে এবং ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের এই ক্লাসটি তারাও দেখতে পারো, যাদের এক্সামের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি আসে তারাও অবশ্যই দেখতে পারো ফ্রেন্ডস। হোপফুলি তোমরা সবাই লাইক এবং শেয়ার করে দিয়েছো, আর না করে থাকলে অবশ্যই করে নেবে। তোমাদের লাইক এবং শেয়ার আমাদেরকে মোটিভেট করবে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। ইভেন ফ্রেন্ড, যারা আমাদের সাথে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না, নাহলে পরবর্তীকালে কিন্তু নোটিফিকেশন পাবে না ক্লাস করতে গিয়ে। তো তোমরা সবাই চলে এসো, তারপরে স্টার্ট করছি আমাদের ক্লাস। তো আমরা জানো যে সকাল এবং বিকেলে পাশাপাশি সন্ধ্যায়ও ক্লাস নিচ্ছি। তোমরা হোপফুলি আমাদের সবগুলো ক্লাস দেখবে। আমরা অনেকগুলো ক্লাস নিচ্ছি সারা দিনভর। ইভেন ফ্যান, তোমাদের জন্য আমাদের ছোট্ট একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে সেই টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারো। আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। টেলিগ্রামে গিয়ে সার্চ করলে কিন্তু আমাদের সেই ছোট্ট চ্যানেল পেয়ে যাবে। ইভেন সেখানে মোর দেন কিন্তু 5000 সাবস্ক্রাইবার রয়েছে। তোমরা সেখানে অবভিয়াসলি জয়েন করতে পারো ফ্রেন্ড। সেখানে আমরা ক্লাসের আপডেটগুলো, পিডিএফগুলো সেখানে ফ্রি অফ কস্ট শেয়ার করে থাকি। তো ফ্রেন্ডস, চলো তাহলে শুরু করা যায় আজকের ক্লাস। সো কোয়েশ্চেন নাম্বার 1 এ রয়েছে কি? তো রয়েছে হরিয়ঙ্কর ডাইনেস্টির ফাউন্ডার নিচের কে ছিলেন? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়ঙ্কর ডাইনেস্টি? কোয়েশ্চেন নাম্বার 1 তোমরা অবশ্যই সবাই আনসার করবে। কোথায় করতে পারো? তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স রয়েছে, সেখানে তোমরা সবাই গিয়ে আনসার করতে পারো। তোমাদের সুবিধার্থে রাখা, তোমরা অবভিয়াসলি আমি আনসার দেওয়ার আগে সেখানে গিয়ে ট্রাই করবে আনসারটি দিতে। তো রাইট আনসার হবে যে ফ্যান, দ্যাট ইজ অপশন সি, বিম্বিসার। বিম্বিসারই কিন্তু ছিলেন যে হরিয়ঙ্কর ডাইনেস্টির ফাউন্ডার। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2। আজকের কোয়েশ্চনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই চাইবে যে কোয়েশ্চনগুলো ভালোভাবে পড়ে তারপরে আনসার করতে। কোয়েশ্চন নাম্বার 2, এখানে বলা হচ্ছে যে আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, রুশান সিং অ্যান্ড রাজেন্দ্র লাহিড়ী ওয়ার অল অ্যাসোসিয়েটেড উইথ, দে আর অল কি রেভলিউশনারি, বিপ্লবী ছিলেন। তাহলে তারা নিচের কোনটির সাথে সম্পর্কিত ছিল? তারা কোনটির সাথে সম্পর্কিত ছিল এবং তাদেরকে আমরা নিচে কোন কারণে অনেকটাই তারা পরিচিত, নিচে কোন রিজনটির জন্য তারা অনেকটাই পরিচিত? সো রাইট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 2। সো ফ্রেন্ড, তারা সবাই জানো যে ফ্রেন্ড কাকোরি কনস্পিরেসি কেস, কাকোরি কনস্পিরেসি কেস অথবা কাকোরি কেস, যেটি একটি ট্রেন রোবারি করেছিল, ট্রেন ডাকাতি করেছিল, এবং সেটার সাথে কিন্তু তারা অনেকটাই পরিচিত। এবং সেটি হয়েছিল বিটুইন যে কাকোরি এবং নিয়ান লখনৌর কাছে। এবং সেই ঘটনাটি ঘটেছিল যে 9th আগস্ট 1925। সে তখন সময় কিন্তু ডিউরিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, তখন সময় কিন্তু সেই ঘটনাটি ঘটে। সেই ঘটনাটি ঘটে তখন সময় কিন্তু। এবং সেই ঘটনাটি যারা অর্গানাইজ করেছিল বেসিক্যালি তারা ছিল যে HRA। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে অ্যাসোসিয়েশন, সেটি কিন্তু সেই অর্গানাইজেশন কিন্তু তারা সেই ঘটনাটি ঘটিয়েছিল। এবং তাদের মধ্যে তারাই ছিল যারা সেই কাকোরি কনস্পিরেসি কেসের সাথে জড়িত ছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, দ্য রৌলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন, দ্য রৌলাট অ্যাক্ট সময় সবাই শুনেছ সেই অ্যাক্টটির সম্বন্ধে, যেগুলোকে আমরা ব্ল্যাক অ্যাক্ট বলে পরিচিত। দ্যাট মিন্স কি? কালো আইন, যে ব্ল্যাক অ্যাক্ট বলে সেটি পরিচিত কিন্তু। তো সেই রৌলাট অ্যাক্ট কবে পাসড হয়েছিল এবং সেই অ্যাক্টের মধ্যে কি শুরু করেছিল সেটা তোমরা জানো, যে কারোকে বিনা বিচারে, যে উইদাউট ট্রায়াল জুরিসডিকশনস কিন্তু যে কী করতে পানিশমেন্ট দিতে পারতো সেই অ্যাক্ট অনুযায়ী। এবং সেই অ্যাক্টটি এসেছিল সে ডিউরিং ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সময়। তো সেই অ্যাক্টটি পাস কবে হয়েছিল এবং তার জন্য কিন্তু সেই অ্যাক্টটিকে যে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়।
এবং সেটাকে আমরা পরিচিত অনেকটাই যে রোলার ট্যাক্ট অথবা ব্ল্যাক ট্যাক্ট। তো সেটি পাস্ট কবে হয়েছিল সবাই জানো যে 1919 সেটি কিন্তু পাস্ট হয়েছিল, যে 10 মার্চ 1919 সেই একটি কিন্তু পাস্ট হয়। নেক্সট কোয়েশ্চন, মহাত্মা গান্ধী লঞ্চ খেদা সত্যাগ্রহ অন গুজরাট। গুজরাটের মধ্যে যে মহাত্মা গান্ধী দ্বারা যে সত্যাগ্রহ লঞ্চ করা হয়েছিল সেটা ছিল মহাত্মা গান্ধীর থার্ড সত্যাগ্রহ, ইয়েস ফ্রেন্ড, অন গুজরাট ইন 1918 টু সাপোর্ট দ্য কেস অফ, কাদের সাপোর্ট করে মহাত্মা গান্ধী সেই খেদা সত্যাগ্রহ সেটি লঞ্চ করেছিল, কোথায় লঞ্চ করেছিল, গুজরাটের মধ্যে, এবং এটি ছিল কিন্তু মহাত্মা গান্ধীর থার্ড সত্যাগ্রহ। তো কি হবে রাইট আনসার? সো ফ্রেন্ড রাইট আনসার হবে যে প্রিজেন্ট। দ্যাট মিন্স কি, দ্য প্রিজেন্টদের সাপোর্ট করে কিন্তু, যে প্রিজেন্টদের অথবা কৃষকদের সাপোর্ট করে কিন্তু মহাত্মা গান্ধী সেই সত্যাগ্রহ লঞ্চ করেছিল, এবং সেই সত্যাগ্রহ লঞ্চ করেছিল সেই 1918-এ। কোথায় করেছিল? সেই গুজরাটের খেদা ডিস্ট্রিক্টের মধ্যে, এবং তখন সময় ছিল ব্রিটিশ রাজ চলছিল, তখন সময় গান্ধীজি সেই মুভমেন্টটি অর্গানাইজ করে। তো আমি বলেছিলাম যে এই সত্যাগ্রহ ছিল গান্ধীজির থার্ড সত্যাগ্রহ। তাহলে প্রথম দুটি সত্যাগ্রহ তোমরা বলতে পারতো স্যার তাহলে প্রথম দুটি সত্যাগ্রহ কী ছিল? তার মধ্যে প্রথমটি হলো যে চম্পারণ সত্যাগ্রহ, তোমরা সবাই শুনেছ। তারপরটি আছে আহমেদাবাদ সত্যাগ্রহ। তার পাশাপাশি পরবর্তীকালে গান্ধীজি সেই খেদা সত্যাগ্রহ সেটাও নিয়ে আসে। কারণ তখন সময় ডিউরিং ব্রিটিশ রাজের সময় তখন তাদের উপর অত্যাধিক ট্যাক্স চাপানো হয়েছিল। তাছাড়া তাদের যে ক্রপসগুলো বিভিন্ন কারণে, বিভিন্ন এপিডেমিকের কারণে নষ্ট হয়ে গিয়েছিল, এবং সেই অবস্থায় তাদের উপর প্রচুর পরিমাণে হাই ট্যাক্স লাগানো হয়েছিল এবং কৃষকরা দিতে পারছিল না। সেই কারণে মহাত্মা গান্ধীকে অনুরোধ করা হয়, পরবর্তীকালে মহাত্মা গান্ধী তাদের সাপোর্টে সেই সত্যাগ্রহ অর্গানাইজ করে লঞ্চ করেছিল। কোয়েশ্চন নাম্বার 5, দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ সেট আপ ইন, দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সেট আপ করা হয়েছিল, সেটা কবে করা হয়েছিল? যদি তোমাদের মনে থাকে অবশ্যই বলবে যে সেটা কার দ্বারা করা হয়েছিল, সেই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। কোয়েশ্চন নাম্বার 5, সো দ্য রাইট অ্যান্সার ফ্রেন্ড হেয়ার যে 1866 কিন্তু ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সেটা সেট আপ করা হয়, এবং সেটা করা ছিল, কে করেছিল বলো তো দেখি? যে দাদাভাই নরোজির দ্বারা কিন্তু সেটা সেট আপ করা হয়েছিল। ইয়েস ফ্রেন্ড, দাদাভাই নরোজির দ্বারা কিন্তু সেটা সেট আপ করা, কি সেট আপ করা? দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। কোয়েশ্চেন নাম্বার আমাদের 6, যে বন্দে মাতরম সেটা তো অনেকটাই ফেমাস, তোমরা অনেকটাই শুনে আসছো, আমরা সবাই শুনে আসছি অনেক আগে থেকেই। সো ডিউরিং ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট যে বন্দে মাতরম ওয়াজ এ সিরিজ অফ আর্টিকেলস পাবলিশড ইন দ্য ইয়ার 1907 বাই, যে বন্দে মাতরম যে একটা সিরিজ ছিল সেই আর্টিকেলস সেটা পাবলিশ করা হয়েছিল কবে? 1907-এ। কার দ্বারা সেটা পাবলিশ করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 6, সো এখানে বলা হচ্ছে যে 1907-এ যে বন্দে মাতরম যে সিরিজটার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা কার দ্বারা সেটা পাবলিশ করা হয়েছিল? তো সেটা করা হয়েছিল ফ্যান, সেই সিরিজটা পাবলিশ করা হয়েছিল শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষের দ্বারা কিন্তু সেই সিরিজটা পাবলিশ করা হয়েছে সে 1907-এ। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 7, হু ওয়্যার অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়ান লীগ এস্টাবলিশ ইন 1875 ইন ক্যালকাটা, এবং বর্তমানে কলকাতা যেটা রয়েছে, তো তার মধ্যে কি বলেছে যে ইন্ডিয়ান লীগ এস্টাবলিশ কে করেছিল, তার সাথে অ্যাসোসিয়েট বা সম্পর্কিত কে ছিল যেটা এস্টাবলিশ করেছিল ইন্ডিয়ান লীগ? কোথার মধ্যে? ক্যালকাটার মধ্যে, তখন সময় 1875 এবং বর্তমানে কলকাতার মধ্যে। কোয়েশ্চন নাম্বার 7, সো ইন্ডিয়ান লীগ সেটা এস্টাবলিশ করেছিল কে? এস্টাবলিশ করেছিল ফ্রেন্ডস, দ্যাট ইজ শিশির কুমার ঘোষ এবং শম্ভুচরণ মুখার্জি। শিশির কুমার ঘোষ এবং শম্ভুচরণ মুখার্জি তারা কিন্তু সেই ইন্ডিয়ান লীগ সেটা অ্যাসোসিয়েট, তারা সেটার সাথে অ্যাসোসিয়েট ছিল এবং এস্টাবলিশ করেছিল কলকাতার মধ্যে 1875-এ। নেক্সট কোয়েশ্চন, হু কল সুভাষচন্দ্র বোস অ্যাজ দেশনায়ক, তো সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলেছিল বা দেশনায়ক বলে পরিচিত সুভাষচন্দ্র বসুকে কে ডেকেছিল দেশনায়ক বলে?
তো সুভাষচন্দ্র বসুকে কে নাম সেই নাম দিয়েছিল দেশনায়ক। আমরা কিন্তু ফ্রেন্ডস সকাল দিকে আমরা জিওগ্রাফির ক্লাসও করিয়েছি, তার আগে কারেন্ট অ্যাফেয়ার্সও করিয়েছি, তো এখন হিস্ট্রিও করাচ্ছি। তো আমরা প্রত্যেকটা দিন চাইছি তো ব্যাটেজ ক্লাস দিতে, প্রত্যেকটা সাবজেক্টকে কভার করে ক্লাস দিতে। তো তার জন্য বলি যে হোপফুলি সবগুলো ক্লাস দেখবে, সকাল থেকে রাত্র অবধি যেগুলো ক্লাসই আসছে আমরা সেগুলো ক্লাসের কিন্তু অ্যাডভান্স আমরা ইনফরমেশন দিয়ে থাকি, নোটিফিকেশন দিয়ে থাকি। কোথায় দিয়ে থাকি? আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তোমরা অবশ্যই চ্যানেলে জয়েন হতে পারো। রাইট আনসার কী হবে? হো কল সুভাষচন্দ্র বোস অ্যাজ দেশনায়ক। দ্য রাইট আনসার হবে কোশ্চেন নাম্বার 8-এর যে রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর কিন্তু সেটি দিয়েছিল বা সুভাষচন্দ্র বসুকে কল করেছিল বা ডেকেছিল এবং সেই নাম দিয়েছিল। নেক্সট কোয়েশ্চন, হু কল গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ চার্টার অফ স্লেভারি। যে কে সেটিকে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটি 1935 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টটিকে কে দ্য চার্টার অফ স্লেভারি অ্যাক্ট বলে ডেকেছিল। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে 1935 সেই অ্যাক্টটি ছিল, সেই অ্যাক্টটির কথা বলা হচ্ছে এখানে, সেটিকে কে যে চার্টার অফ স্লেভারি বলেছিল। কোয়েশ্চেন নাম্বার 9। সো দ্য রাইট আনসার ফ্রেন্ড যে পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু সেটা বলেছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে 1935 ছিল সেটা চার্টার অফ স্লেভারি নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাস্ট কুইট ইন্ডিয়া রেজুলেশন অ্যাট। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে পাস করেছিল আমরা জানি কুইট ইন্ডিয়া রেজুলেশন, যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট রেজুলেশন তোমরা সবাই শুনেছো অনেকবারই। তো সেটা কবে পাস করা হয়েছিল বা কোথায় পাস করা হয়েছিল? কোয়েশ্চন নাম্বার 10। সো ফ্রেন্ড সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্বারা যেটি পাস করেছিল কুইট ইন্ডিয়া রেজুলেশন অথবা মুভমেন্ট, সেটি করা হয়েছিল ওয়ার্দা সেশনের মধ্যে, সেটি 1942-তে হয়েছিল। তোমরা জানো 1942-তে সবাই জানো, সেটা দেখো করতে পারো। ওয়ার্দা অধিবেশনের মধ্যে, ওয়ার্দা সেশনের মধ্যে কিন্তু সেটা করা হয়েছিল, ঠিক আছে। সো সেটা করা হয়েছিল 8 আগস্ট 1942। যে 8 আগস্ট 1942 সেটা করা হয়েছিল, তখন সময় সেটা অল ইন্ডিয়া কংগ্রেস দ্বারা, সেই কমিটির দ্বারা করা হয়েছিল বোম্বের মধ্যে, যে বোম্বের মধ্যে সেটা করা হয়, যে বোম্বের মধ্যে সেটা করা হয়। মোহনদাস করমচাঁদ গান্ধীজি সেটা লঞ্চ করেছিল সেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট পরবর্তীকালে। এবং তার পরের দিন কিন্তু নেক্সট দিন কিন্তু হচ্ছে গান্ধীজি, নেহরু এবং যে আদার লিডার তারা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, তারা সবাইকে যে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা অ্যারেস্ট করা হয়েছিল সেটি লঞ্চ করার পর। নেক্সট কোয়েশ্চনস, হোপফুলি তোমরা বুঝতে পারছো। যদি আমাদের এরকম ক্লাস তোমাদের ইনফরমেটিভ মনে হয়, অবভিয়াসলি ফ্যান ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে যে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। কোয়েশ্চেন নাম্বার 11, when Japan handed over Andaman Nicobar Island টু কাকে হ্যান্ডেড ওভার করেছিল, দিয়েছিল কাকে? জাপান দ্বারা আন্দামান নিকোবর যে আইল্যান্ডটি কাকে প্রোভাইড করা হয়েছিল? সুভাষচন্দ্র বোস। ইন নভেম্বর 1943-তে সেটা প্রোভাইড করা হয়েছিল, সুভাষচন্দ্র বোসকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো হি নেম দিস আইল্যান্ড অ্যাজ, তখন পরবর্তীকালে সেই আইল্যান্ডটি কি নাম রেখেছিল? সুভাষচন্দ্র বোস দ্বারা, যেটি জাপান দ্বারা দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসুকে তখন সময় আন্দামান নিকোবর সেই আইল্যান্ডটি। এবং পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু সেটি রিনেম করেছিল, সেটি কি নামে করেছিল? কোয়েশ্চেন নাম্বার 11, সো ফ্যান আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য রাইট অ্যান্সার হবে যে ফ্যান তোমরা সবাই শুনেছো যে শহীদ আইল্যান্ড অ্যান্ড স্বরাজ আইল্যান্ড রেসপেক্টিভলি। যে শহীদ আইল্যান্ড এবং স্বরাজ আইল্যান্ড কিন্তু সেই নাম দুটি রেখেছিল সেই আন্দামান নিকোবর আইল্যান্ডের। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, সুভাষচন্দ্র বোস বিকেম দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন। যে সুভাষচন্দ্র বোস কত সালে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছিল বা হয়েছিল? সো রাইট অ্যান্সার কী হবে? আমাদের আর বেশি কোয়েশ্চন নেই, তোমরা থাকবে লাস্ট অবধি। আমরা চাই যে ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বেশি সংখ্যক ক্লাস করাতে পারি এবং দিতে পারি। ইভেন ফ্যান আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু পিডিএফও তোমাদের শেয়ার করছি আমাদের সেই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলের মধ্যে,
তোমরা অবভিয়াসলি সেখানে গিয়ে ভিজিট করতে পারো। যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে ফ্রেন্ড, অবভিয়াসলি চাইবে যে প্রথম থেকে প্রিপারেশনটা নিতে, না হলে পরীক্ষার 1 মাস আগে প্রিপারেশন নিয়ে কিন্তু সেরকমভাবে রেজাল্ট করা যায় না। কারণ জানো যে ফ্রেন্ড, কম্পিটিশন কিন্তু অনেকটা হাই। তো যেহেতু কম্পিটিশন অনেকটা হাই, সেই ক্ষেত্রে প্রথম থেকে প্রিপারেশন নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি মনে করি ফ্রেন্ডস। সো অ্যাজ এ গাইডার হিসেবে আমি তোমাদের বলতে পারি ফ্রেন্ড, অবভিয়াসলি একটু একটু করে শুরু করে দাও এখন থেকেই। পরবর্তীকালে বেশি করে পড়ার চেয়ে এখন থেকে একটু একটু করে শুরু করে দেওয়াটাই অনেকটাই ভালো হবে। তাতে তখনও বার্ডেন আসবে না। কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর কী হবে? কেউ যদি সিরিয়াসলি ক্র্যাক করতে চাও টিপিএসসি, সো কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর হবে যে ফ্যান, যে সুভাষচন্দ্র বসুকে সেটি প্রোভাইড করা হয়েছিল বা সুপ্রিম কমান্ডার হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির 1943-তে। 1943-তে কিন্তু সুভাষচন্দ্র বসু সেটি সুপ্রিম কমান্ডার দায়িত্ব পান। তো আমরা জানি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল সেই 23rd, সবাই তো জানো 23rd কবে? 23rd জানুয়ারি, 23rd জানুয়ারি 1897। সেটা অবশ্যই পাশাপাশি মনে রাখবে। সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করে 23শে জানুয়ারি 1897 সালে, এবং উনি একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট ছিলেন। ঠিক আছে, তো উনি ব্রিটিশ রাজ তখন সময় যে এগেনস্ট ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে কিন্তু অনেকটা ফাইট করেছিলেন, এবং সেই হিসেবে উনি দায়িত্ব পেয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির। নেক্সট কোয়েশ্চনস, কোয়েশ্চন নাম্বার 13, লর্ড মাউন্টব্যাটেন পুট ফোর্থ দ্য প্ল্যান প্রসেসিং দ্য partitions of India and the creations of Pakistan। যে লর্ড মাউন্টব্যাটেন দ্বারা যে ভারত বিভাজন এবং পাকিস্তানের সৃষ্টির যে পরিকল্পনা সেটি উত্থাপন করেছিল, সেটি কবে করা হয়েছিল লর্ড মাউন্টব্যাটেন দ্বারা? যে ভারতকে কি করবে? পার্টিশন করবে, ভারতের বিভাজন করবে এবং পাকিস্তান বলে একটা রাষ্ট্রের সৃষ্টি করবে। এবং সেই লর্ড মাউন্টব্যাটেনের সেই পরিকল্পনা মাফিক কিন্তু পরবর্তীকালে হয়েছিল যে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি এবং ভারতের বিভাজন। তো সেটা কবে করেছিল, সেটা কবে হয়েছিল? সো ফ্রেন্ড, লর্ড মাউন্টব্যাটেন কিন্তু সে রিটার্ন করে, কবে রিটার্ন করেছিল? রিটার্ন করেছিল যে 3rd জুন, 1947 রিটার্ন করেছিল ফ্রেন্ড। তো উনি রিটার্ন করার পরেই পরবর্তীকালে কিন্তু উনি তার প্ল্যান সে অ্যানাউন্স করেছিল যে ভারতের বিভাজন এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। নেক্সট কোয়েশ্চন, ওয়েন কুইট ইন্ডিয়া রেজলিউশনস ওয়াজ পাসড ইন 1942, আমরা পড়েছিলাম সেরকম একটা কোয়েশ্চনও। দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ওয়াজ, যখন কুইট ইন্ডিয়া রেজলিউশন পাস হয় 1942-তে, তখন ভাইসরয় কে ছিল? তো সেটা পড়েছিলাম ফ্রেন্ড যে তখন ভাইসরয় কে ছিল যখন কুইট ইন্ডিয়া রেজলিউশন পাস হয়। সো দ্য রাইট আনসার হবে যে ফ্রেন্ড লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো উনি ছিলেন তখন সময় যে ভারতের ভাইসরয়। ইয়েস ফ্রেন্ড। সো লর্ড লিনলিথগো বেসিক্যালি ওনার সময়কাল ছিল সেই 18 এপ্রিল থেকে যে 1936 ওনার 18 এপ্রিল 1936 উনি অফিসে বসেছিলেন, দায়িত্ব পেয়েছিলেন, এবং ওনার দায়িত্বকাল শেষ হয়েছিল সেই 1 অক্টোবর সেই 1943-তে ওনার দায়িত্বকাল শেষ হয়েছিল। এবং ওনার সময় যে ক্রিপস মিশন ইন্ডিয়াতে ভিজিট করেছিল, কুইট ইন্ডিয়া রেজলিউশন পাস হয়েছিল, সেই ওনার সময়কালে কিন্তু সেই সবগুলো হয়েছিল ফ্রেন্ড। সো মনে রাখবে যে কুইট ইন্ডিয়া রেজলিউশন পাস করেছিল কার সময়, এবং তখন সময় ভাইস হয়েছিল লর্ড লিনলিথগো, এবং ওনার সময়কালে যে কুইট ইন্ডিয়া রেজলিউশনস এবং ক্রিপস মিশন ইন্ডিয়াতে ভিজিট করেছিল ওনার সময়। হু ফাউন্ডেড অনুশীলন সমিতি 1907 ইন ঢাকা। যে অনুশীলন সমিতি কোথায় ফাউন্ড করেছিল? ঢাকায় ফাউন্ড করা হয়েছিল। সেটা কে ফাউন্ড করেছিল ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 15, অনুশীলন সমিতি কার দ্বারা ফাউন্ড করা হয়েছিল ঢাকার মধ্যে 1907 সালে ফ্রেন্ড? সো দ্য রাইট আনসার হবে যে ফ্রেন্ড অপশন এ, যে পুলিন বিহারী দাস দ্বারা কিন্তু অনুশীলন সমিতি সেটা ফাউন্ড করেছিল। কোথায় ফাউন্ড করেছিল? ঢাকার মধ্যে সেটা ফাউন্ড করেছিল, যে পুলিন বিহারী দাস। তো এই ছিল আজকে আমাদের ক্লাস ফ্রেন্ড। আমরা ছোট্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম, তো ডিসকাশন করলাম, পাশাপাশি কিছু কোয়েশ্চন তো ডিসকাশন করলাম, কিছু কোয়েশ্চন তো জাস্ট ইনফরমেটিভ ছিল। তোমরা আশা করবো ফার্স্ট থেকে লাস্ট অবধি ছিলে। যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি ছিল হোপফুলি অনেক কিছু শিখতেই পেরেছো। যদি আমাদের ক্লাস ইনফরমেটিভ মনে হয়েছিল
তোমরা কিছুটা শিখতে পেরেছো 1% হলেও, তাহলে অবভিয়াসলি যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করবে। পাশাপাশি যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে যে এরকম ক্লাসগুলো কন্টিনিউ রাখতে। ইভেন ফ্রেন্ড, তোমরা আমাদের চাইলে তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, এবং সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা আমাদের ক্লাসের আপডেটগুলো সেখানে প্রোভাইড করে থাকি। ইভেন ফ্রেন্ড, তোমরা গিয়ে সেখানে ভিজিট করতে পারো। আজ থেকে যতগুলো ক্লাস করিয়েছি এবং পিডিএফ দিয়েছি সবগুলো ক্লাসেরই কিন্তু পিডিএফ সেখানে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো, ভিজিট করতে পারো যতগুলো ক্লাস ইউটিউবে করিয়েছি ফ্রেন্ড। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অব্দি জার্নিতে ছিলে। স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।